নমস্কার, আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে। তবে আজকে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন, জেএমবি কিংবা বাংলাদেশের নাগরিক প্রচুর রয়েছেন যারা কিন্তু আমাদের দেশে এসে জঙ্গি প্রশিক্ষণ চালাচ্ছে। তা আপনারা দেখে থাকবেন যে দীর্ঘ কয়েক বছর ধরে উত্তর চব্বিশ পরগনা খড়িয়াবাড়ি থেকে আরম্ভ করে দক্ষিণ চব্বিশ পরগনা কিংবা রাজ্যের অন্যান্য জায়গাতে যে সমস্ত জঙ্গিরা গ্রেপ্তার হয়েছে তাদের বেশিরভাগটাই কিন্তু বাংলাদেশি নাগরিক। আমার বক্তব্য, যারা ওখান থেকে হুমকি দিয়েছেন অর্থাৎ বাংলাদেশ থেকে হুমকি দিয়েছেন, তারা বলেছেন যে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবেন। আমি কিন্তু আপনাদের বক্তব্যকে একেবারে উড়িয়ে দিচ্ছি না, হয়তো কোনোভাবে কোনো স্ট্র্যাটেজি মেনটেন করে 4 দিনের কথা বলেছেন, কিন্তু বাংলাদেশের নাগরিকরা যেভাবে এ দেশে তারা জঙ্গি কার্যকলাপ করছে এবং ধরাও পড়েছে, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তা হওয়া উচিত এদেশের রাজ্য সরকার বলুন, এদেশের কেন্দ্রীয় সরকার বলুন তাদের। যেমন একটা কথা বলে দিই আপনাদের, কয়েকদিন আগে যিনি গ্রেপ্তার হয়েছেন আমাদেরকে আনসারুল, তিনি বেঙ্গল রেজিমেন্ট অর্থাৎ পশ্চিমবাংলার বাঙালি যে সমস্ত বেকার, আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা যে সমস্ত যুবক রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে বুঝিয়েছে যে তাদের সঙ্গে বেইমানি করা হচ্ছে। এবং একটা জিনিস মনে রাখবেন, যাদের আর্থিক দিক দিয়ে যারা পিছিয়ে আছে না, তাদেরকে বিভিন্নভাবে যারা চতুর এই ধরনের জঙ্গি সংগঠন করে, তাদের কিন্তু এই ধরনের চতুর কিছু কথাবার্তা বলে তাদেরকে সহজেই বশ করা সম্ভব এবং নিজেদের দলে টানা সম্ভব। যাদেরকে টেনে নিয়ে করেছে তারা কিন্তু বেশিরভাগই কিন্তু একেবারে আপনাদেরকে বলি যে তারা বেশিরভাগই এদের অর্থাৎ এই যারা জঙ্গি প্রশিক্ষণ দেয় তাদের পাল্লায় পড়ে গিয়ে কিন্তু তারা এইভাবে অর্থাৎ ভারতের ক্ষতি করবার চেষ্টা করে। তবে প্রসঙ্গত আরেকটা বলে রাখি যে আমি কিছুদিন আগে, যেহেতু কলকাতা অর্থাৎ পশ্চিমবাংলায় সব থেকে বেশি বিজনেস ট্রানজাকশন হয় সেটা হচ্ছে কলকাতার বড়বাজার, সে বড়বাজারে গেছিলাম আমি। সেখানে একটা তথ্য পেলাম যে ইদানিংকালে জাল নোটের ট্রানজাকশনটা কলকাতায় অনেকটা বেশি বেড়ে গেছে। আর এই জাল নোটের ট্রানজাকশনটা যেহেতু বেড়েছে সেটা কিন্তু যথেষ্ট চিন্তার কারণ আপনাদেরকে একটা বলি যে জাল নোট সংক্রান্ত যত খবর হয় তার মধ্যে দেখবেন বেশিরভাগই কালিয়াচক অর্থাৎ মালদহ ডিস্ট্রিক্টের কালিয়াচকের বিভিন্ন অপরাধীরা তারা ধরা পড়ে। সে কালিয়াচকের ওখানে বাস স্ট্যান্ড থেকে আরম্ভ করে কালিয়াচক এলাকা থেকে ধরা পড়ে এবং অনেক সময় কলকাতা থেকেও ধরা পড়ে। এই যে মালদহ ডিস্ট্রিক্ট এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, এই দুটো ডিস্ট্রিক্টে কিন্তু রীতিমতো এই ধরনের জঙ্গি কার্যকলাপ, এখানে যে সমস্ত বেকার এবং যাদের কাছে অর্থ নেই, রোজগার করতে পারছে না, সেই সমস্ত ছেলেদের কিন্তু এরা প্রথমেই নিজেদের কনফিডেন্স নিয়ে তাদেরকে বিভিন্নভাবে বোঝানো হচ্ছে। এবং সব থেকে বড় একটা জিনিস মনে রাখবেন, সে যে কোনো ধর্মের মানুষই হোক, তাদের কাছে ধর্মীয় সুড়সুড়ি, একেবারে প্রান্তিক মানুষদের কাছে ধর্মীয় সুড়সুড়িটা দিলে কিন্তু অনেকটা বেশি কাজে দেয়। কারণ আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনাদেরকে শুধু বোঝানোর জন্য বলি আমি, যে আপনারা দেখবেন যে স্যুট বুট কোট পরা কোনো লোক বড় গাড়ি থেকে নেমে কিংবা যার রোজগার রয়েছে তারা কিন্তু কেউ লটারির দোকানে দাঁড়িয়ে ভিড় করে না। যারা ভিড় করে তারা কিন্তু প্রত্যেকে তাদের ভাগ্যে বিশ্বাস করে, কারণ আগামী দিন কি রোজগার হবে কিংবা আগামী মাসে কি করে চলবে, রোগ হলে কি করে চলবে, সেসব কিন্তু তারা নিজেদের ভাগ্যে বিশ্বাস করে চলে।
যার কারণে ওই এক শ্রেণীর মানুষ তারা কিন্তু সব সময়ের জন্য কিন্তু এই লটারি কিংবা যেখানে ভাগ্য নিয়ে খেলা আছে সেই সমস্ত কিছু করে চলে। অর্থাৎ এইগুলো বোঝানো হয়, এগুলো বুঝিয়ে কিন্তু ধর্মীয় সুশ্রুতি দেওয়া হয়। আপনাদেরকে বলি যে ইদানিংকালে আমরা দেখছি যে ইদানিংকালে না, বেশ কয়েক বছর ধরে দেখছি আমরা বাংলাদেশি নাগরিকরা তারা কিন্তু জঙ্গি প্রশিক্ষণ দেওয়ার জন্য আমাদের দেশে আসছে এবং এসে তারা গোপন ডেরা পেতে সেখানে কিন্তু তারা জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে। এই যে জঙ্গি প্রশিক্ষণ যারা দিচ্ছে তাদের পেছনে কিন্তু একটা জিনিস সবথেকে বড় কথা, তারা কিন্তু আর্থিকভাবে সাহায্য পাচ্ছে। সবথেকে বড় কথা, আর্থিকভাবে সাহায্য পাচ্ছে। এই আর্থিক সাহায্যটা কারা দিচ্ছে? বাংলাদেশের যে সমস্ত নাগরিকরা আসছেন, বাংলাদেশের কাছে এমন কিছু টাকা নেই। বাংলাদেশের একটা সেনাকর্তা তিনি বলছিলেন যে ভারত যদি পারমাণবিক বোমা ছোড়ে, তাদের পাশেও অনেক দেশ হয়েছে, তারাও পারমাণবিক বোমা ছুটতে পারে। মানে ওদের বলার ক্ষমতা নেই যে আমরাও পারমাণবিক বোমা ছুটতে পারি। কারণ যারা আলু পেঁয়াজটা পর্যন্ত লোকের দেশ থেকে নিয়ে যায়, অন্য দেশ থেকে নিয়ে যায়, যারা অন্য দেশ বন্ধ করে দিলে আলু পেঁয়াজের দাম একেবারে আকাশে ছুঁই হয়ে যায়, যেখানে হাহাকার পড়ে যায়, সেই সমস্ত দেশের লোক তারা আবার যখন পারমাণবিক বোমার কথা বলছে, তারা কিন্তু অন্য দেশের কথা বলছে। অর্থাৎ নিজেদের সেই রকমভাবে করার কিছু ক্ষমতা নেই। এবং সেখানকার ছেলেরা কিংবা সেখানকার যে সমস্ত জঙ্গি প্রশিক্ষণ শিবির যারা রয়েছে, যারা জঙ্গি কার্যকলাপের মধ্যে যুক্ত রয়েছেন, তারাও যে নিজের দেশের টাকা নিয়ে করছেন, এটা কিন্তু কোনো বিশ্বাসযোগ্য নয়। বিশ্বাসযোগ্য একটাই, যে তারা বোধ হয় অন্য কোনো দেশের জঙ্গি সংগঠনের সহায়তা পাচ্ছে। এটা বাস্তব কথা এবং বিশ্বাস করতে হবে। তারা আমাদের দেশে, মানে ভারতবর্ষে তারা উপকার নিচ্ছে। ভারতবর্ষে তারা উপকার নিয়ে তারা কি করছে? তারা আমাদের দেশের পেছনেই, অর্থাৎ ভারতবর্ষের পেছনেই তারা ছুরি মারছে। তবে ইদানিংকালে বেশ কয়েকটি জঙ্গি ধরা পড়েছে। সেই সমস্ত জঙ্গি যারা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু প্রায় প্রত্যেকেই বাংলাদেশি ন্যাশনালিস্ট, অর্থাৎ বাংলাদেশের নাগরিক, যারা এই মুহূর্তে বিষোদ্গার করছেন বাংলাদেশ থেকে, ওখান থেকে হুঙ্কার দিচ্ছেন। আপনাদের দেশে একটা সরকারের বিরুদ্ধে কয়েকটা দল হয়ে গেছে। আপনারা অন্য দেশের দিকে আঙুল না তুলে নিজের দেশের দিকে আঙুল তুলুন। নিজের দেশের ভূখণ্ডে যারা রয়েছেন তাদেরকে আপনারা সঠিক নিরাপত্তা দিন, তাদের হয়ে কথা বলুন, তাদের কাছে বিশ্বাস অর্জন করুন যে আপনারা যে সরকার তৈরি করেছেন সেই সরকারটা আপনাদের মানুষের পরিষেবা দিতে ব্যর্থ নয়, তারা সক্ষম। তবে বড় চিন্তার বিষয়, যারা এখানে চিকিৎসা করতে আসছেন, যারা বেড়াতে আসছেন, তারা অন্য কার্যকলাপ করতে আসছেন না তো? তারা ভারতবর্ষের বিরুদ্ধে কিছু করতে আসছেন না তো? সেটা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তা রয়েছে, যথেষ্ট সেটা নিয়ে মানে প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলো আপনাদের কাছে বারবার ধরে রাখতে চাই যে ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ায় এবং কেউ বলতে পারবেন না বাংলাদেশ থেকে যে সমস্ত নাগরিকরা আসেন তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছে কোনো ভারতবাসী, কিংবা তাদের সুচিকিৎসা হয়নি, তাদের হোটেলে খেতে বসিয়ে কেউ তুলে দিয়েছে, কোনো হোটেল দেয়নি, এইরকম কিন্তু কোনো নজির নেই। তবে যারা ভারতবাসীর বিরুদ্ধে এইসব করছেন, সাবধান থাকুন। আপনাদের প্রাক্তন সেনাকর্তা যিনি বললেন এই কথাগুলো, সেই সেনাকর্তাকে এটা বুঝিয়ে বলবেন, তিনি বোধহয় ভারতবর্ষে এসেছিলেন, আসা তো উচিত। আমরা আমাদের বিজয় তরুণ উৎসবে মিলিটারিদের সৈনিকদের সেখানে আমরা যাই, আপনাদের বহু মানুষের সঙ্গে কথা হয়। তবে যে ধরনের ভাষায় কথা বলছেন আপনারা, এই ধরনের ভাষা কিন্তু বলবেন না। আর এই ধরনের ভাষা যদি বলতে থাকেন তাহলে কিন্তু আমরা একটু আঘাত পাই, বুঝলেন? ভারতবাসীরা একটু আঘাত পায়, কারণ ভারতবাসীরা কোনোদিন কোনো দেশকে সরিয়ে দেয়নি, কোনো দেশের নাগরিককে সরিয়ে দেয়নি। যদি আপনারা এসে আমাদের দেশে অপরাধ করেন তাহলে নিঃসন্দেহে সেটার আইনি ব্যবস্থা হবে, যেটা হয়েছে। আপনাদেরকে একেবারে বলি
যেটা হচ্ছে কয়েকদিন আগে ধরা পড়ছে আমাদের বেঙ্গল এসটিএফ যেটা ধরেছেন আজকে গৌরব শর্মা আইজি এসটিএফ, উনি কিন্তু বলেছেন যে একেবারে পড়ে শোনাই আপনাদের। আসাম এসটিএফ এর সহায়তায় একটি ইনপুট ছিল, এটি একটি খুব সুসমন্বিত অপারেশন ছিল, যাতে আমাদের সহায়তার প্রয়োজন ছিল, অর্থাৎ বেঙ্গল এসটিএফ এর সহায়তা প্রয়োজন ছিল। আমরা তথ্য পেয়েছি যে আনসারুল বাংলায় দল করবার চেষ্টা করছে, অর্থাৎ জঙ্গি দল করবার চেষ্টা করছে। দেশে স্লিপার সেল স্থাপন এবং যুবকদের নিয়োগ করার লক্ষ্যে তারা সাম্প্রদায়িক ফাটল এবং অর্থনৈতিক বৈষম্যকে কাজে লাগিয়ে তরুণদের টার্গেট করছে। তাদের মতাদর্শের সাথে মিল রেখে একজন ঘনিষ্ঠ সহযোগী ফারহান ইসরাত, যিনি সাদ রাদি নামে একজনকে ভারতে নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পাঠিয়েছিলেন কেরালা, পশ্চিমবঙ্গ এবং আসাম। 17-18 তারিখ রাতে একটি খুব সুসমন্বিত অভিযান গ্রেপ্তার করা হয়েছিল, যেখানে একযোগে সব জায়গাতে ক্রমাগত অভিযান চালানো হয়েছিল 3টি রাজ্যে। যারা একটু শুনছেন, বাংলাদেশি ন্যাশনাল যারা রয়েছেন সাবধানে থাকবেন। ভারতবর্ষের টেকনোলজি, ভারতবর্ষের প্রশাসনিক ব্যবস্থা, ঠুনকো ভাববেন না। যদি ঠুনকো ভাবেন তাহলে ভাববেন যে আপনারা মূর্খের রাজ্যে বাস করছেন। যেরকম বন্ধুত্ব চান সেরকম বন্ধুত্ব পাবেন, কিন্তু শত্রুতা হলে ভারতবর্ষ কিন্তু আপনাদেরকে ছেড়ে দেবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের দেশে এসে রোগ হলে সুস্থ হয়ে যান, কিন্তু চুলকাবেন না। আজকের মতো আসি, আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে।